তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তো সবার প্রথমে কথা বলবো আজকে মানডে নাইট ড্র নিয়ে, কারণ আজকের মানডে নাইট ড্রটা ছিল সামার স্ল্যামের আগে শেষ মানডে নাইট ড্র। তো আমরা ভালো কিছু এক্সপেক্ট করেছিলাম, তো দেখা যাক কী দেখতে পেলাম। তো সবার প্রথমে সেথ রলিন্সের এন্ট্রি হয়, আর একটা জিনিস তো আমরা জানতাম যে সেথ রলিন্স যেহেতু স্পেশাল গেস্ট রেফারি হচ্ছে, তাই সে রেফারির ড্রেসের সাথেও কিছু একটা করবে, আর আমরা আজকে সেটাই দেখতে পেলাম যে আজকের সেথ রলিন্স রেফারির ড্রেস তো পরে এসছে, কিন্তু তার স্টাইলে পরে এসছে। আর এটা তো শুধুমাত্র একটা ঝলক ছিল, জানি না সামার স্ল্যামেতে রেফারির ড্রেসের সাথে সেথ রলিন্স আর কী করবে। তো সেথ রলিন্স প্রথমে আসে, তারপরে সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ারকে ইন্ট্রোডিউস করে, তারা দুজনেও আসে। আর সেথ রলিন্স প্রথমেই বলে দেয় যদি আজকে এরা হাতাহাতি করে, ব্রল করে, কারোর ওপর অ্যাটাক করে, তাহলে কিন্তু এদের মধ্যে সামার স্ল্যামেতে যে ম্যাচটা হবে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এখান থেকে এটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে যে আজকের এদের মধ্যে কোনো রকম মারামারি হবে না, যা হবে মুখে মুখে হবে। তো আমরা বলি হাত থাকতে মুখে কেন, কিন্তু এখন দেখছি মুখ দিয়েই কাজ চালাতে হবে, আর এটা ঠিকই আছে। সামার স্ল্যামের আগে এদের মধ্যে মারামারি না হওয়াই ভালো। আর বলতে হবে যে আজকের পুরো যে প্রোমো সেগমেন্টটা ছিল, এটাতে ড্রু ম্যাকিন্টায়ারকে একটু আপার হ্যান্ড দেওয়া হয়েছে, কারণ সিএম পাঙ্ক আজকের বেশি কিছু বলেনি। তো এখানে মেন কথা হচ্ছে সেথ রলিন্স বলে দেয় যে আমি যাতা রেফারি নই যে আমার ওপর যদি তোদের মধ্যে কেউ অ্যাটাক করে আমিও পাল্টা যে অ্যাটাক করে দেবো। আমি কোনো রকমের কিছু দয়া মায়া দেখাবো না, আমার ওপর অ্যাটাক হলে আমিও তোদের ওপর অ্যাটাক করে দেবো। আর আমি যেহেতু রেফারি, তাই আমার কথাই শেষ কথা। আমি যখন বলবো যে পিনফল হয়েছে, সাবমিশন হয়েছে, তখনই ম্যাচ শেষ হবে। মানে আমার কথাই শেষ কথা। আমি যদি বলি ম্যাচ শেষ হয়েছে, তাহলে শেষ হয়েছে, তাহলে সেথ রলিন্সের ডিসিশনই শেষ ডিসিশান। তো এইখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে এই ম্যাচের রেজাল্টটা অনেকটাই সেথ রলিন্সের উপর ডিপেন্ড করছে, আর সেথ রলিন্স কিছু না কিছু গড়বড় তো করতে চলেছে, ম্যাচটা পুরোপুরি ফেয়ারভাবে হবে না। এখান থেকে পুরোপুরি সেটার হিন্ট পেয়ে গেছি। আর আমি এটা আগেও বলেছিলাম যে এই ম্যাচে সেথ রলিন্স যখন ঢুকেছে, তখন সেথ রলিন্সের ওপরেই ম্যাচের রেজাল্টটা ডিপেন্ড করছে। এবারে সিএম পাঙ্ক এসে বলে যে দেখ, তুই আমার এগেনস্টে যাবি কি না আমি তো জানি না, কিন্তু আমার সাহায্য একদমই তুই করবি না, এটা আমি আগে থাকতে বলে দিচ্ছি। তো সিএম পাঙ্ক একদম খুবই সজ্জন ব্যক্তি, সে সেথ রলিন্সের সাহায্য নেবে না ম্যাচ জেতার জন্য, এই কথাটা সে পরিষ্কার জানিয়ে দেয়। আর তারপরে বেশি কিছু না, ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্কের মধ্যে কীরকম প্রোমো হয় আমরা জানি। আর শেষ পর্যন্ত আমরা সেই দেখতে পাই যে ড্রু ম্যাকিন্টায়ার কি বলে সিএম পাঙ্কে, সিএম পাঙ্ক বলে যে আমার সাথে তো পুরো ক্রাউড রয়েছে, সবাই আমার নাম চ্যান্ট করে, তোর সাথে কী আছে? তো ড্রু ম্যাকিন্টায়ার বলে আমার সাথে এই ব্রেসলেটটা রয়েছে। তো সিএম পাঙ্কের সেই ব্রেসলেট যেখানে এজেলি আর তার কুকুর লায়ারির নাম লেখা ছিল, তো সেইটা সিএম পাঙ্কে দেখালো। এবার সিএম পাঙ্ক তো বহুত রেগে যায়, কিন্তু কী করবে, আজকের তো মারামারি করাই বারণ। তো সেথ রলিন্স দাঁড়িয়ে মজা নিচ্ছে, আর এদের মধ্যে আমরা ফাইনাল ক্ল্যাশ আর পুরো এন্ড গেম সামার স্ল্যামেতেই দেখতে পাবো। এছাড়া আমরা আজকে একটা জিনিস দেখতে পেলাম, যেটা হলো ক্রিড ব্রাদার্সের সাথে ওটিস আর আকিরা টোজাওয়ার ম্যাচ হচ্ছিল। এটা বড় কিছু নয়, কারণ এখানে ক্রিড ব্রাদার্স জিতে গেছে। মেন জিনিস তো এর পরে হয়েছে, এখানে চ্যাট গেবাল ম্যাচ শেষ হওয়ার পর ওটিসের ওপর অ্যাটাক করেছিল, কিন্তু ম্যাক্সিম ডুপুরি আজকের চ্যাট গেবালকেই চর মেরে দিয়েছে, যেটা অনেক আগে করা উচিত ছিল। তো এবারে কী হয়েছে, আমরা দেখি যে এখানে হোয়াইট সিক্সের মেম্বাররা চলে আসে অন্ধকার করে, একেবারে সবাই তিনজন ছিল। আঙ্কেল হাউডি প্রথমে ছিল না, আমরা দেখতে পাই ডেক্সটার লুমিস, এরিক রোবান আর জো গ্রেসি এসে রিংয়ের একেবারে ধারে দাঁড়িয়ে পড়ে। তো ক্রিড ব্রাদার্স আর চ্যাট গেবাল পুরোপুরি সামনাসামনিতে। আর তারপর আমরা দেখি যে পেছন থেকে নিকি ক্রস টপ রোপ থেকে চ্যাট গেবালের উপর ঝাঁপ মেরে দেয়, আর তারপরে বাকি মেম্বাররা এসে ক্রিড ব্রাদার্সদের চোক স্ল্যাম, পাওয়ার স্ল্যাম, পাওয়ার বম সবই লাগিয়ে দেয়। তো এইবার ভালো লাগছে, এই 4 মাস ধরে নাটকবাজি করার পর শেষমেশ এরা একটু অ্যাকশনও দেখাচ্ছে। আর তারপরে যখন চ্যাট গেবাল র্যাম্পের ভেতর দিয়ে ফেটে যাচ্ছিলো, তখন আমরা আঙ্কেল হাউডিকেও দেখতে পেলাম, আর আঙ্কেল হাউডিকে দেখে চ্যাট গেবাল খুবই ভয় পেয়ে গেছে। কিন্তু আমরা কি জানতে পারলাম যে ক্রিড ব্রাদার্স আর চ্যাট গেবালের সাথে আঙ্কেল হাউডির টিমের ম্যাচ সামার স্ল্যামেতে হবে না, বরং সেটা পরের মানডে নাইট ড্রতে হবে। মানে কি হচ্ছে, 4 মাস ধরে এইসব দেখানোর পর আমরা ভেবেছিলাম ফাইনালি হয়তো চ্যাট গেবালের সাথে আঙ্কেল হাউডির একটা সিঙ্গলস ম্যাচ দেখতে পাবো সামার স্ল্যামেতে, যেটা আঙ্কেল হাউডির ডেবিউ ম্যাচ হবে, বা একটা ট্যাগ টিম ম্যাচও হলেও ভালো হয়, কিন্তু সেই ম্যাচটা হবে মানডে নাইট ড্রতে। সামার স্ল্যামেতে এদের কোনো জায়গা নেই। তো এইটা একটা ডিসঅ্যাপয়েন্টিং জিনিস। ডাব্লিউডব্লিউই সামার স্ল্যামেতে আর কোনো ম্যাচ অফিসিয়াল করবেই না, সেটা আমরা বুঝে গেছি। মানে খুবই কম ম্যাচেস বুক করা হচ্ছে, 5খানা ম্যাচ দিয়ে কাজ চালানো হচ্ছিলো, এখন দেখছি সংখ্যাটা একটু বাড়ানো হচ্ছে সামার স্ল্যাম বলে কথা, তাই 2-3টে ম্যাচ বাড়িয়েছে। একটা সময় ছিল যখন ডাব্লিউডব্লিউই 9টা-10টার আগে ম্যাচই 9টা-10টার কমে ম্যাচই বুক করতো না, আর এখন ম্যাচের এত অভাব পড়ছে। তো
তো কী আর করা যাবে, ওই 4-5টা ম্যাচ দিয়ে আমাদের মনে হয় প্রিমিয়ার লাইভ ইভেন্টে কাজ চালাতে হবে। এরপর আমরা সেমাসের সাথে ব্রনসন রিডের ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মাঝখানে পিট ডান এসে আবার সেমাসের কী বলে সেমাসের ওপর অ্যাটাক করে দেয়, যার ফলে ব্রনসন রিড সুনামি লাগিয়ে সেমাসকে হারিয়ে দেয়। আর আমরা জানতে পারি যে সেমাসের সাথে পিট ডানের ম্যাচটাও সামার স্ল্যামেতে আমরা দেখতে পাবো না। তো সেমাসের সাথে যদি পিট ডানের ম্যাচটা সামার স্ল্যামেতে বুক করা হতো, ডেফিনেটলি এতে স্টোরি লাইন তেমন কিছু বিল্ড আপ নেই, কিন্তু এদের ম্যাচটা খুবই ভালো হতো। আর ভেবেছিলাম যে এদের ম্যাচটা হয়তো সামার স্ল্যামেতে ডাব্লিউডাব্লিউই বুক করেও দিতে পারে, কিন্তু সেখানেও দেখলাম যে না, এদের ম্যাচটা সামার স্ল্যামেতে হবে না। এছাড়া আমরা জেউসোর সাথে কার্লিটোর ম্যাচ দেখতে পাই, যেখানে কার্লিটোকে জেউসো খুবই সহজেই হারিয়ে দেয় একটা স্পিয়ার মেরে। এরপর আমরা দুনিয়ার সব থেকে বেকার জিনিস দেখতে পাই, যেটা ছিল ক্যারিয়ান ক্রসের ম্যাচ, যেটা কেউই দেখতে চায় না। ক্যারিয়ান ক্রসের সাথে জেভিয়ার রুডসের ম্যাচ ছিল, যেখানে ক্যারিয়ান ক্রস জেভিয়ার রুডসকে হারিয়ে দিয়েছে। আর আজকে স্যামি জেনের সাথে আমাদের ডমিনিক মিস্টেরিওরও ম্যাচ ছিল। আর আজকের এই ম্যাচের আগে বলে রাখি যে আজকের মানডে নাইট রতে ব্যাক স্টেজে আমরা একটা জায়গায় দেখতে পেলাম যে জাজমেন্ট ডের যে ক্লাব হাউস রয়েছে, সেই ক্লাব হাউসে সব কিছু এদিক ওদিক ওলট পালট করে দিচ্ছে, ভেঙে চুরে একাকার করে দিয়েছে। আর এই কাজটা করেছে লিভ মর্গান। তো ডমিনিককে পায়নি বলে লিভ মর্গান এখন খুবই কষ্ট পেয়েছে। আর আরেকটা জিনিস দেখতে পেলাম যে লিভ মর্গান এখানে ডমিনিকের সাথে কি বলা যায়, ডমিনিকের সাথে জোড়া সমস্ত স্মৃতি আগুনে জ্বালিয়ে দিচ্ছে, ডমিনিকের সাথে তার ফটো, ভালোবাসার সমস্ত চিহ্ন। তো এখন কি বলে, আমাদের দেশে যে সমস্ত ব্রেকআপ হয়ে যাওয়া নিব্বা নিব্বি রয়েছে, তাদের মতো অবস্থা হয়ে গেছে লিভ মর্গানের। আর এখন লিভ মর্গানও বদলা নেওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তো এবার ম্যাচে ফেরা যাক। ম্যাচে কি হয় যে ম্যাচটা তো শেষ হতেই পারেনি, কারণ এখানে জাজমেন্টের সমস্ত মেম্বার এসে অ্যাটাক করে দেয়, যার ফলে ডিসকোয়ালিফিকেশান হয়ে যায়। এখানে যে উসো স্যামিজেনকে সেভ করতে আসে, তারপর কি হয় যে ব্রন ব্রেকার আসে, ব্রন ব্রেকার স্যামিজেনের উপর অ্যাটাক করে, স্পিয়ার মারতে যায়, কিন্তু না, এবারে কোনো রকমই সমস্ত চেষ্টা বিফল হয়। ব্রন ব্রেকারই এখানে উল্টে মার খেয়ে যায় স্যামিজেনের কাছে। আর এই প্রথমবার দেখলাম যে মানডে নাইট রয়ের এপিসোডে ব্রন ব্রেকারকে আপার হ্যান্ড দেওয়া হলো না। এখানে ব্রন ব্রেকারই মার খায়, সে স্পিয়ার দিতে পারে না, হেলুয়া কিক দিতে যাচ্ছিল স্যামিজেন, কিন্তু ব্রন ব্রেকার যাও করে পালিয়ে যায়। আর একটা জিনিস আজকে নোটিস করলাম যে রিয়া রিপ্লি আর জেউসের মধ্যে যে লাভ অ্যাঙ্গেলটা শুরু হয়েছিল, একটা স্টোরি শুরু হয়েছিল, সেইটার কিন্তু কোনো রকম আজকের হিন্টও পেলাম না, প্রগ্রেশনও পেলাম না। তো ডাব্লিউডাব্লিউ কি এই প্ল্যানটা ড্রপ করে দিয়েছে, কিছু বোঝা তো যাচ্ছে না। এমনটা দেখানো হচ্ছিলো আগের সপ্তাহ দিতে, এমন দেখানো হচ্ছিলো যে একদম এদের মধ্যে কিছু একটা হবেই হবে, কিন্তু আজকের কোনো রকম তাপ উত্তাপ ফুলকি কিছুই দেখতে পেলাম না। তো দেখা যাক পরের সপ্তাহে আমরা কিছু দেখতে পাই কিনা সামার স্ল্যামের পরে, না হলে বুঝতে হবে যে এই প্ল্যানটা ডাব্লিউডাব্লিউ আপাতত ড্রপ করে দিয়েছে। আর আজকে রয়্যাল মেন ইভেন্টে আমরা গান্তারের সাথে ফিন ব্যালরের ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটাতে বেশি সময় দেওয়া হয়নি, কিন্তু যেটুকু সময় পেয়েছে গান্তার সেটুকুতেই ফিন ব্যালরকে একেবারে নিংড়ে নিয়েছে, এক গাদা চপ মেরেছে, আর অনেকগুলো সাবমিশন মুভও লাগিয়েছে। আমি দেখলাম যে বেশ কয়েকবার স্লিপার হোল্ডেও এখানে ফিন ব্যালরকে লাগানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কী হয় যে সেই স্লিপার হোল্ডেতেই ফিন ব্যালর পাস আউট করে যায়। ফিন ব্যালরকে স্লিপার হোল্ডে লাস্টের দিকে গান্থার লাগায়, আর ফিন ব্যালর এখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও এখানে ফিন ব্যালরকে গান্থার ছাড়েনি, চেপে ধরেই রয়েছিল, একেবারে মনে হচ্ছে যে আঁখের মতো নিংড়ে নেবে, কিন্তু ডেমন প্রিস্ট চলে আসে। আর লাস্ট পর্যন্ত দেখি যে ডেমন প্রিস্টের সাথে গান্থার একটা ব্রল হয়। আর এখানে গান্থার তো মারতেই পারেনি, ডেমন প্রিস্টই দেখলাম বেশিরভাগ সময় মেরেছে, বলতে গেলে পুরোটাই ডেমন প্রিস্টই ডমিনেট করেছে। আর যেখানে অ্যানাউন্সার টেবিলের উপর শুয়ে মারছে, এদের মধ্যে ব্রল হচ্ছে, কখনো রিংয়ের এই সাইডে, কখনো রিংয়ের ওই সাইডে। আর এখানে পুরো ডেমন প্রিস্টই ডমিনেট করেছে। আর অনেক দিন পর এখানে গান্থারকে মার খেতে দেখলাম, আর দেখলাম যে ক্রাউডও কিন্তু ডেমন প্রিস্টকে খুবই ভালোভাবে সাপোর্ট করছে। তো এই ছিল আজকের মানডে নাইট ড্র। একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কারণ আমরা দুখানা ম্যাচ এমন ছিল যেগুলো সামার স্ল্যামেতে হতে পারতো, বিশেষ করে হোয়াইট সিক্সের আর চ্যাট গেবালের ম্যাচটা, এটা তো হওয়া উচিতই ছিল সামার স্ল্যামে, কিন্তু এই ম্যাচটা আমরা দেখতে পেলাম না। এটা হবে পরের সপ্তাহে মানডে নাইট ড্রতে। তো চলো এবার আসা যাক কিছু নিউজে। মানডে নাইট ড্রতে তো বিশেষ কিছু দেখতে পেলাম না। এই ফটোটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানডে নাইট ড্র শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ফিন ব্যালরের গান্থারের সাথে ম্যাচ করার পরে কি অবস্থা হয়েছে তো দেখেই নাও। একই ছোটোখাটো সুপারস্টার, আর তার উপরে গান্থারের চপ পরে বুকের অবস্থা একদম হাল বেহাল হয়ে গেছে। তো এই ডেমন প্রিস্ট আর গান্থারের মধ্যে লড়াই চলছে, আর মাঝখান থেকে ফিন ব্যালর বলির পাঁঠা হয়ে গেছে। আর আমাদের সামান ওয়ারউলফ আমাদের গরিবের ট্রাইবাল চিফ হেড অফ দ্য টেবল সোলো সিকোয়াকে থ্যাংক ইউ জানিয়েছে, টুইটার অ্যাকাউন্টে লিখেছে যে থ্যাংক ইউ সোলো ফর এভরিথিং ইউ হ্যাভ ডান ফর মাই ফ্যামিলি। তো ফ্যামিলির জন্য সোলো সিকোয়া যা করছে তার জন্য ধন্যবাদ। ফ্যামিলির নাম উঁচু করছে না ডোবাচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের গরিবের ট্রাইবাল চিফ কিছু তো একটা করছে।
তো দেখা যাক ফ্যামিলির জন্য কতটা কি করতে পারে। আর জেকব ফাটু তো এখন খুবই কৃতজ্ঞ আমাদের গরিবের ট্রাইবাল চিফ ষোলো সিকোয়ার কাছে, কিন্তু আমার তো যে এই জেকব ফাটুর হালচাল দেখে খুব একটা সুবিধের মনে হয় না। জেকব ফাটুর চালচলন যেরকম, আজ নয় তো কালে ষোলো সিকোয়াকেই ধরে বাজিয়ে দেবে, এটুকু আমার পুরো বিশ্বাস আছে। আর হয়তো আমরা 1 বছর কিংবা 2 বছর পরে গিয়ে এটা দেখতে পাবো যে জেকব ফাটুই আমাদের গরিবের ট্রাইবাল চিফকে ধরে ধুয়ে দিয়েছে। এটা তো হওয়ারই কথা, কারণ ডাব্লিউডাব্লিউর ইতিহাস আমরা জানি, যেমন ষোলো সিকোয়া রোমান রেন্সের এগেনস্টে চলে গেছে, তেমনি আমাদের জেকব ফাটুও একদিন আমাদের গরিবের ট্রাইবাল চিফের এগেনস্টে যাবেই যাবে। আর এবারে ব্রক লেসনার রিলেটেড একটা খুবই খারাপ নিউজ রয়েছে, যেটা আমি দেখে তো খুবই শক হয়ে গেছি। তোমরা যেমনটা জানো যে ভিন্স ম্যাকম্যান আর ব্রক লেসনারের কী অবস্থা হয়েছিল, তাদের উপরে কেস চলছে, আর কী নিয়ে কেস চলছে সেটা আমি আর বলতে চাই না, জিনিসটা খুবই খারাপ। তো ব্রক লেসনার আর ভিন্স ম্যাকম্যান খুবই বাজেভাবে ফেঁসে আছে, আর আমি তো বলবো দোষটা তো ভিন্স ম্যাকম্যানের। ভিন্স ম্যাকম্যান নিজে তো ডুবলো, আর ব্রক লেসনারকে নিয়েও ডুবলো। ব্রক লেসনারের তো বেশি কিছু দোষও ছিল না, ব্রক লেসনার তো তেমন কিছু করেইনি। তো সেই সব নিয়ে আর কথা না বলেই ভালো। তো এদের কী হয় যে ব্রক লেসনারের ওপর এখন যেহেতু কোর্টে কেস চলছে, কিন্তু ব্রক লেসনারের এগেনস্টে কোনো রকম অ্যালিগেশন এখনও প্রুভ হয়নি, আর এটা অনেক দিন ধরেই চলছে। তো এবার কী হচ্ছে যে ডাব্লিউডাব্লিউর যে সমস্ত লয়াররা রয়েছে, মানে ডাব্লিউডাব্লিউর যে সমস্ত উকিল, আইনের পরামর্শদাতা, তারা ট্রিপল এইচকে এটা বলেছে যে ব্রক লেসনারকে যেন ডাব্লিউডাব্লিউতে ফিরে না নিয়ে আসা হয়। মানে পরামর্শ দিয়েছে, করাভাবে কিছু বলেনি, কারণ ফাইনাল ডিসিশন তো ডাব্লিউডাব্লিউ নেবে, লয়াররা শুধুমাত্র পরামর্শ দিতে পারে। তারা পরামর্শ দিয়েছে যে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনা উচিত হবে না। ব্রক লেসনার যদি ফিরে আসতেও চায়, তাও কিন্তু ব্রক লেসনারকে ফিরিয়ে আনা উচিত নয় ট্রিপল এইচের। তো আপাতত এখন লয়াররা এই কথা বলছে, লয়াররা অনেক কথাই বলে আমরা জানি, আর ডাব্লিউডাব্লিউর ডক্টরসরাও এরকমই করে। এরা খুবই সেন্সিটিভ, এরা একটু কিছু হলেই সুপারস্টারদের রিটায়ার করে দেয়, আর একটু কোনো আইনের কোনো ঝামেলা দেখলেই এরা বলে দেয় যে না, একে নেওয়া যাবে না। ডাব্লিউডাব্লিউর ডক্টরসরা কী করেছে তো আমরা জানি, ড্যানিয়েল ব্রায়ান, র্যান্ডি অর্টন, এমনকি সিএম পাঙ্কেও বলে দিয়েছিল এরা আর কোনো দিনও রেসলিং জগতে ফিরতে পারবে না, কিন্তু এরা তো রেসলিং জগতে ফিরেছে তাদের মনের জোরে, এদের কথা উপেক্ষা করে। তো এই হচ্ছে সিচুয়েশান। এখন বাকিটা ট্রিপল এইচের ওপরে। দেখো ব্রক লেসনার এগেনস্টে কিছু প্রমাণও হয়নি, আর এই কোর্টে কেস চলছে, এটা কত বছর চলবে তার ঠিক নেই। কিছু কেস আছে যেটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়, কিন্তু কিছু কিছু কেস আছে যেগুলো বছরের পর বছর চলতেও থাকে। আর এমনটাও হতে পারে যে এই কেস শেষ হতে হতে ভিন্স ম্যাকম্যানও টপকে গেল, মানে মরে গেল, আর ব্রক লেসনারেরও রিটায়ার হওয়ার টাইম এসে গেল। এবার একটা জিনিস তো কনফার্ম যে ব্রক লেসনারকে যদি ডাব্লিউডাব্লিউ ফিরিয়ে আনে, তাহলে ডেফিনেটলি ফ্যান্সরা খুবই খুশি হবে, আর এটা একটা অনেক বিজনেসের লাভ করাবে। কিন্তু এখন বাকিটা ট্রিপল এইচের ওপরে। ট্রিপল এইচ যদি এখন লয়ারদের কথা উপেক্ষা করে ব্রক লেসনারকে ফিরিয়ে আনে, তাহলেই সেটা সম্ভব। আর তার উপরে ব্রক লেসনার আদৌ ফিরতে চায় কিনা সেটাও দেখতে হবে। তো এই হচ্ছে এখন সিনারিও। একটু বলতে পারো যে বেশ কিছু পজিটিভ নিউজ এসেছিলো, কিন্তু এখন এটা একটা খারাপ নিউজ। তো কী আর করা যাবে। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের নিউজ ভিডিওতে।